আপনার বাজেট 20 থেকে 22-23 হাজার টাকা, কিন্তু এই বাজেটে অনেক স্মার্টফোন থাকে। আপনি কনফিউজড কোন স্মার্টফোনটি আপনার জন্য বেস্ট হবে। তাহলে এই ভিডিওটি স্পেশালি আপনার জন্য অনেক হেল্পফুল হতে চলেছে, কারণ আজকের ভিডিওটিতে নিয়ে আসছি 2025 সালের সেরা 3টি স্মার্টফোনের এমন একটা লিস্ট যেগুলোতে পারফরমেন্স, ক্যামেরা, ডিসপ্লে, ডিজাইন, ফিচারের ক্ষেত্রে বাজেটের ভিতর থেকেও প্রিমিয়াম অভিজ্ঞতা পাবেন। এদের ভিতরে একটা ফোন তো পুরোপুরি ওয়াটারপ্রুফ থাকবে। এখন যে 3টা ফোন আপনাদের সাজেস্ট করব, এদের ভিতরে সবগুলোই ভালো ফোন হবে। এমন না প্রথমে যে ফোনটি নিয়ে কথা বলবো সে সবার থেকে খারাপ, আবার শেষে যে ফোনটি নিয়ে কথা বলবো সে সবার থেকেই ভালো। ব্যাপারটা আসলে একদমই এমন না। এদের ভিতরে প্রত্যেকটা ফোনই যার যার জায়গা থেকে এক এক রকম ভ্যালু অফার করবে। তাহলে চলেন এক এক করে দেখে নেওয়া যাক লিস্টে কোন 3টি ফোনকে রেখেছি। লিস্টের প্রথমেই যে ফোনটাকে রেখেছি Redmi Note 14। এটা ডিজাইন স্লিক এন্ড মডার্ন। ফোনটির ডিসপ্লেতে 6.67 ইঞ্চের অ্যামোলেড প্যানেল রয়েছে, যা ফুল এইচডি প্লাস রেজুলেশন এবং 120 হার্টজের রিফ্রেশ রেট সাপোর্ট করে। ডিসপ্লেটি অ্যামোলেড হবার কারণে খুবই ভালো ভিভিড কালার প্রডিউস করতে পারবে। এছাড়া ডিসপ্লেটিতে 1800 নিটস পিক ব্রাইটনেস রয়েছে, যার ফলে ডিরেক্ট সানলাইটে গিয়েও ফোনটি ইউজ করতে খুব একটা স্ট্রাগল করতে হবে না। আর এই ডিসপ্লেটাকে প্রোটেকশন করার জন্য রয়েছে কোর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। এবার ফোনটির পারফরমেন্সের দিকে আসলে এটা চিপসেট হিসেবে রয়েছে MediaTek Helio G99 Ultra, যেটা মূলত 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটা চিপসেট। এই চিপসেটটা অনেক বেশি পাওয়ারফুল না, মোটামুটি খারাপ না। যারা স্মুথলি গেমিং করার জন্য বা হাই পারফরমেন্সের জন্য এই ফোনটি কিনতে চাচ্ছেন, তাদেরকে এই ফোনটি আমি সাজেস্ট করব না, কারণ এই ফোনটির থেকেও কম প্রাইসে এর থেকে বেটার গেমিং স্মার্টফোন রেখেছি আজকের লিস্টে। তবে এটার পারফরমেন্স কিন্তু মোটেও খারাপ না, সাধারণ বা মিড রেঞ্জ ইউজারদের জন্য মোর দেন আনাফ। এবার ফোনটির ক্যামেরার দিকে আসলে এটার মেইন ক্যামেরাতে রয়েছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা আর 2টা 2 মেগাপিক্সেল করে ডেপথ এন্ড ম্যাক্রো সেন্সর। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটি হলো 20 মেগাপিক্সেলের। এই ফোনটির ক্যামেরার মেগাপিক্সেল বেশি দেখে ক্যামেরার জন্য কেউ পারচেজ করেন না ফোনটিকে, কারণ এই ফোনটির ক্যামেরার অপটিমাইজেশনে প্রচুর ঝামেলা আছে। আপনারা ছবিগুলো দেখেন, ছবির কালার কন্ট্রাস্ট ঠিক নাই, ফ্যাকাশে ফ্যাকাশে লাগে কেমন জানি। তবে মেইন ক্যামেরাটি 108 মেগাপিক্সেল হওয়াতে ছবির ডিটেলস ভালো পাবেন। আগে Redmi Note সিরিজের ফোনগুলোতে কিন্তু আল্ট্রাওয়াইড লেন্স ছিল, বাট এবার তারা আল্ট্রাওয়াইড লেন্সটাও গায়েব করে দিয়েছে। তাই এই ফোনটি যারা ক্যামেরার জন্য পারচেজ করতে চাচ্ছেন, আমার মতে তাদের জন্য এটা ভালো অপশন হবে না। যদিও এই 20-25 হাজার টাকার ভিতর ব্র্যান্ড নিউ কোনো ভালো ক্যামেরা স্মার্টফোন পাওয়া যায় না। বাই দ্য ওয়ে, এই ফোনটির প্রাইসের কথা তো বলাই হয় নাই। এই ফোনটির অফিসিয়াল রেগুলার প্রাইস 128GB 23,999 টাকা এবং 8/256GB 26,999 টাকা। বাট অ্যাপেল গ্যাজেট ওয়েবসাইটে দেখলাম 8/256GB 22,000 টাকায় পাওয়া যাচ্ছে। তারপরও এই প্রাইস রেঞ্জে ব্র্যান্ড নিউ এটার থেকে বেটার ক্যামেরা স্মার্টফোন রয়েছে মার্কেটে। এখন এই ফোনটিকে অনেক হার্ডকোর গেমারদের রিকমেন্ড করলাম না, ভালো ক্যামেরার জন্য এই ফোনটিকে কিনতে বারণ করলাম। তাহলে ভাই প্রশ্ন হচ্ছে এই ফোনটি কারা কিনবে, আর আমি কেনই বা এই ফোনটিকে লিস্টে রেখেছি। যারা অনেক বেশি মিডিয়া কনজিউম করেন, ডিসপ্লেটা ভালো লাগবে, সাউন্ড কোয়ালিটিটাও ভালো থাকতে হবে, পারফরমেন্সটাও মোটামুটি ভালো থাকতে হবে, আর ডিজাইনটাও সুন্দর থাকতে হবে, তাদের জন্য এই ফোনটি সুইটেবল অপশন হতে পারে। আর এই ফোনটিকে লিস্টে রাখার আরেকটি বড় কারণ হচ্ছে এই Redmi Note সিরিজের ফোনগুলা বাংলাদেশে খুবই জনপ্রিয় একটা সিরিজ। বছর ভরে এই নোট সিরিজের ফোনগুলা প্রচুর পরিমাণে সেল হয়ে থাকে। এসব কারণেই ফোনটিকে মূলত লিস্টে রেখেছি। এরপর নম্বর 2তে যে ফোন রেখেছি Samsung Galaxy M35। এই ফোনটির দাম মাত্র 23,000 টাকা। আর এই দামে যারা সেরা ক্যামেরা স্মার্টফোন খুঁজতেছেন, তাদের জন্য এই ফোনটি সেরা চয়েস হতে পারে। কারণটা একটু ডিটেলসে বলি, তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। ফার্স্ট অফ অল ডিসপ্লে থেকেই শুরু করা যাক। এটার ডিসপ্লেতে রয়েছে 6.6 ইঞ্চের সুপার অ্যামোলেড 120 হার্টজের ডিসপ্লে, যার পিক ব্রাইটনেস 1000 নিটস। নর্মালি ডে লাইটে খুব ভালোভাবেই দেখা যাবে, বাট একদম ডিরেক্ট সানলাইটে দুপুর বেলায় ডিসপ্লেটিতে কিছু দেখতে একটু স্ট্রাগল করতে হয়। আর স্যামসাং এর সুপার অ্যামোলেড ডিসপ্লে মানেই আপনারা সবাই জানেন ঝকঝকা দেখায়, আর এই ফোনটির ডিসপ্লেটাও সেম ওই রকমই ঝকঝকা লাগবে। আর এর সাথে
সাথে ডলবি এস্ট্রো স্পিকার পাবেন, যার ফলে কন্টেন্ট এক্সপিরিয়েন্স একদম নেক্সট লেভেল হয়ে যাবে। সো এই ডিসপ্লেটাকে ওয়ান অফ দ্য বেস্ট ডিসপ্লে বলা যায় এই প্রাইস সেগমেন্টে। এরপর ক্যামেরার দিকে আসলে এটার প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকবে 50 মেগাপিক্সেলের ক্যামেরা এবং আরো দুইটা লেন্স রয়েছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। ফোনটির প্রাইমারি ক্যামেরা দিয়ে ডে লাইটে যে কোনো লাইটিং কন্ডিশনে ছবি তুলেন না কেন মোস্ট অফ দ্য টাইম এক্সপোজার ব্যালেন্স কন্ট্রোল করে ভালো ছবি তোলার ট্রাই করে। কালার ন্যাচারাল বলবো না, কিন্তু ছবিগুলো দেখতে খুবই আইকেচি লাগে আর ছবিগুলো যথেষ্ট ব্রাইট থাকে। দেন আল্ট্রাওয়াইড ক্যামেরাটা মোটামুটি খুব ভালো বলবো না, এই ক্যামেরাটি ভালো হবে এটা এক্সপেকটেশন রাখাও উচিত হবে না, কারণ এই বাজেটে ম্যাক্সিমাম ফোনেই আল্ট্রাওয়াইড লেন্সটা দেখাই যায় না। এই বাজেটে হাতে গোনা কয়েকটা ফোনেই আল্ট্রাওয়াইড লেন্স রয়েছে, তাদের ভিতরে এটার আল্ট্রাওয়াইড লেন্সটা সব থেকে বেস্ট হবে। এরপর মজা পাবেন ভিডিও করে। 4K 30 fps এ ভিডিও রেকর্ড করা যায় এটার মেইন ক্যামেরা এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরা দিয়ে। বিশাল ব্যাপার ভাই, যেখানে অন্যান্য ব্র্যান্ডের ফোনগুলাতে প্রাইমারি ক্যামেরাতে 4K রেকর্ডের অপশন থাকলেও সেলফি ক্যামেরাতে কিন্তু 4K এর অপশন থাকে না। এখন ওভারঅল এই ফোনটির ক্যামেরার কথা বললে আমার মতে 2025 সালে এসো এই মুহূর্তে 23,000 টাকার ভিতর এই ফোনটির ক্যামেরাকে বিট করার মতো আপাতত কোনো স্মার্টফোন নেই মার্কেটে। এবার পারফরমেন্সের দিকে নজর দিলে প্রথমেই বলতে হয় এটার ইউআই নিয়ে। অন ইউআই ভার্সন 6.1 খুবই স্টেবল একটা ইউআই, বেস্ট ইউআই বলেও অনেকে মনে করে। র্যাম ম্যানেজমেন্টটাও খুব ভালো, 6GB র্যাম হলেও 5-6টা অ্যাপস ইজিলি রাখতে পারে ব্যাকগ্রাউন্ডে, বাট হেভি অ্যাপস গুলো 5-6টার বেশি রাখলে মাঝে মধ্যে অ্যাপস গুলো আবার রিওপেন হয়। আর এই ফোনটির আরেকটি স্ট্রং সাইড হলো ফোনটিতে 4 বছর পর্যন্ত মেজর আপডেট পাবেন। দেন ফোনটির চিপসেট হিসেবে পাবেন Exynos 1380। এই চিপসেটের সাথে ফোনটি আপনারা স্মুথলি চালাতে পারবেন, গেমিং টেমিংও মোটামুটি ভালোভাবেই করা যাবে। পাবজিতে স্মুথ প্লাস এক্সট্রিম সেটিং এ খেলতে পারবেন। হ্যাঁ, লং টাইম গেমিং করলে হিটিং প্রবলেম রয়েছে এটাতে, আপনারা যারা গেমিং এ বেশি প্রায়োরিটি দেন তাদেরকে এই ফোনটিও রিকমেন্ড করব না, তাদের জন্য পরবর্তী সর্বশেষ যে ফোনটি রেখেছি ওই ফোনটি দেখতে পারেন। এখন এই বাজেটে সব দিক থেকে বেস্ট ফোন হয় না, আর এটাতেও কিছু নেগেটিভ সাইড রয়েছে, যেমন ফোনটির বিল্ড কোয়ালিটি পুরোটাই প্লাস্টিকের এবং 6000 mAh এর ব্যাটারির কারণে স্লিম রাখতে পারেনি ফোনটি। অনেক মোটা একটা ফোন, যার ফলে ফোনটি দেখতে একদমই ভালো লাগে না। এরপরে সামনের দিকে দেখলেও চিন এবং ভেজেল অনেক মোটা করেছে, সব মিলায় ফোনটি দেখতে প্রিমিয়াম লাগে না, চিপ চিপ কোয়ালিটি লাগে দেখতে। এরপর খারাপ দিকের ভিতরে এটার বক্সের ভিতরে কোনো চার্জার অ্যাডাপ্টার পাবেন না। 25 ওয়াটের চার্জিং সাপোর্ট করে। স্যামসাং এর 25 চার্জার অ্যাডাপ্টার দিয়ে 0 to 100% চার্জ করতে সময় লাগে 1 ঘন্টা 45 মিনিটের মতো। এত সময় ফোনটি চার্জে দিয়ে রাখাও একটা প্যারা, এটাও নেগেটিভ সাইডের ভিতর পড়ে। বাট এই ফোনটি নেগেটিভ সাইডগুলোর থেকে পজিটিভ সাইডগুলাই বেশি। এতক্ষণে হয়তো বুঝে ফেলছেন কোন ইউজারদের জন্য এই ফোনটি ভালো হবে। এই বিষয়টি আরেকটু ক্লিয়ার করার জন্য সংক্ষেপে বলতেছি, যাদের ভালো ডিসপ্লে লাগবে ইউআই পারফরমেন্সটাও ভালো থাকতে হবে। মেইন প্রায়োরিটি ক্যামেরাতে পারফরমেন্সটা মোটামুটি থাকলেই হবে। ভালো ক্যামেরার জন্য ডিজাইন স্যাক্রিফাইস করতে পারবেন আর ব্যাটারি ব্যাকআপটা ভালো লাগবে, তাদের জন্য এটা বেস্ট অপশন হতে পারে। এরপর নম্বর 1 এ যে ফোনটি গেছি IQ Z9X। এই ফোনটা 20 থেকে 22-23 হাজার টাকার ভিতরে সব থেকে শক্তিশালী ডিভাইস, কিন্তু এটার ইন্ডিয়ান ভার্সন এবং চাইনিজ ভার্সনের ভিতর পারফরমেন্স এবং কিছু জায়গায় পরিবর্তন রয়েছে। তাহলে চলেন ইন্ডিয়ান ভার্সন এবং চাইনিজ ভার্সনের ভিতর কোন জায়গায় পরিবর্তন রয়েছে। আর এই 20-25 হাজার টাকার ভিতরে সব দিক থেকে পারফেক্ট কোনো ফোন হয় না, আমি আগেও বলেছি এটা। তাই এই ফোনটিতে কোথায় কস্ট কাটিং করেছে আর কি জন্য ফোনটিকে লিস্টে রেখেছি তা জেনে নেওয়া যাক। প্রথমত ডিসপ্লেতে পাবেন আপনারা 6.72 ইঞ্চের IPS LCD প্যানেলের ডিসপ্লে, যা ফুল HD প্লাসের এবং 120 হার্টজের রিফ্রেশ রেট সাপোর্ট করে। এখন অনেকেরই অভিযোগ থাকবে 20,000 টাকা দিয়ে একটা ফোন কিনতেছি, এটাতে সুপার অ্যামোলেড বা অ্যামোলেড ডিসপ্লে থাকবে না কেন? ওই যে আমি আগে বলছিলাম সব দিক থেকে পারফেক্ট ফোন হয় না এই প্রাইস রেঞ্জে। এই ফোনটিও সব দিক থেকে পারফেক্ট না, এটা ডিসপ্লেতে কস্ট কাটিং করা হয়েছে, কিন্তু এটা ডিসপ্লেটা খুব একটা কস্ট কাটিং এর শিকার হয় নাই। IPS ডিসপ্লে হিসেবে খুবই ভালো মানের ডিসপ্লে ব্যবহার করেছে। এবার ফোনটির ক্যামেরার দিকে আসলে এর ব্যাক সাইডে দুইটা লেন্স রয়েছে, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের এবং আরেকটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর রয়েছে। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটি হলো 8 মেগাপিক্সেলের। এটার মেইন ক্যামেরাতে সর্বোচ্চ 4K 30 fps এ ভিডিও রেকর্ড করা যায়, বাট 4K তে ভিডিও রেকর্ড করলে স্টেবল ফুটেজ পাবেন না, কিন্তু 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করলে বেশ ভালোই স্টেবল ফুটেজ পাবেন ফোনটি থেকে। এখানে ক্যামেরাতেও কিছুটা কস্ট কাটিং করা হয়েছে, ক্যামেরাতে যা দিছে মোটামুটি কাজে লাগানো যাবে আর কি।
এবার ফাইনালি ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বললে এটা চিপসেট হিসেবে পাবেন আপনারা স্ন্যাপড্রাগন 6 Gen 1 প্রসেসর, যেটা মূলত 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটা চিপসেট। বর্তমানে 20-25 হাজার টাকার ভিতরে যে ফোনগুলা পাওয়া যায় ওইগুলা থেকে অনেকটাই স্মুথ হবে এই ফোনটির অন্তত স্কোর দেখেন 5.5 লাখের বেশি আসছে। তো অন্তত স্কোর সম্পর্কে যাদের কিছুটা আইডিয়া আছে তারা বুঝতেই পারতেছেন এই প্রাইস সেগমেন্টে কতটা পাওয়ারফুল একটা ডিভাইস। ফোনটি দুটি ভার্সনে পাওয়া যাবে, একটি ইন্ডিয়ান ভার্সন আর একটি চাইনিজ ভার্সন। আপনারা এই ফোনটি কিনলে আমি রিকমেন্ড করব চাইনিজ ভার্সনটা কিনতে, বিকজ ইন্ডিয়ান ভার্সনের থেকে চাইনিজ ভার্সনের পারফরমেন্সটা কিছুটা বেটার। ইন্ডিয়ান ভার্সনে পাবজি গেমটাতে স্মুথ প্লাস 40 FPS এ খেলতে পারবেন, আর চাইনিজ ভার্সনে এই পাবজি গেমটাতেই স্মুথ প্লাস 60 FPS এ খেলতে পারবেন। এখন এই ফোনটির ইন্ডিয়ান ভার্সনের 128GB ভেরিয়েন্টের দাম 19,500 টাকা এবং 8/128GB ভেরিয়েন্টের দাম 22,500 টাকা। আর চাইনিজ ভেরিয়েন্ট 8/128GB 21,000 টাকার মতো এবং 8/256 23,000 টাকার মতো। আর চাইনিজ ভার্সন এবং ইন্ডিয়ান ভার্সনের ভিতরে আরেকটি বড় চেঞ্জ হলো ইন্ডিয়ান ভার্সনে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন কোনো মাইক নেই, সেখানে চাইনিজ ভার্সনে সেকেন্ডারি একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক রয়েছে। আর এই ফোনটিকে সবকিছু পাওয়ার আপ করার জন্য থাকবে 6000 mAh এর ব্যাটারি, যা থেকে নর্মাল ইউজে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, আর হেভি ইউজ করলেও 1 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন ইজিলি। এখন এই ফোনটি হচ্ছে যাদের পারফরমেন্সটা অনেক ভালো লাগবে, গেমিং টেমিং করেন অনেক, ব্যাটারি ব্যাকআপটা ভালো থাকতে হবে, তারা চাইলে এই ফোনটি দেখতে পারেন। আর ভিডিওটি শুরুর দিকে বলেছিলাম একটি ফোন পুরোপুরি ওয়াটারপ্রুফ থাকবে, আর সেই ফোনটির নাম হলো Realme C75। এই ফোনটি রাফ এন্ড টাফ ইউজ করার ক্ষেত্রে বেস্ট হবে, বাট এই ফোনটির অন্যান্য সাইডগুলো খুব একটা ভালো না। ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, তাই এই ফোনটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম না, আপনাদের শুধু ইনফরমেশনটা দিয়ে রাখলাম। এই ফোনগুলো কেনার আগে অবশ্যই ফুল রিভিউ দেখে কিনবেন। তো আজকের মতো এ পর্যন্তই ছিল ভিডিওটি।